ভিয়েতনাম দেশটার নাম শুনলেই মনে পড়ে যেন একটা যুদ্ধবিধ্বস্ত দেশের কথা। কিন্তু আজকের ভিয়েতনাম সম্পূর্ণভাবে আলাদা। ঝাঁ চকচকে সব রাস্তাঘাট, উন্নত মানের সব প্রযুক্তি পরিষেবা, আর কিছু সদা হাসি মুখ নাগরিক যারা সাদরে আপনাকে আপন করে নেয়। এছাড়া রয়েছে সমুদ্র, পাহাড়, ফরাসি সভ্যতার স্থাপত্য, ব্যস্ত জনজীবন এবং প্রকৃতির উজাড় করে দেওয়া সৌন্দর্য। চলুন তাহলে আমাদের সঙ্গে বেরিয়ে পড়ুন, পাড়ি দেওয়া যাক হোচিমিন বাবুর দেশে। কেমন আছেন সবাই? আরেকটা রোমিং মগের নতুন সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আশা করি ক্যাপশনটা দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। তো মৌমিতা ঋদ্ধি নেমে গেছে অলরেডি লিফটে করে, আমি এখন জাস্ট লিফটে চাপছি। আজকে আমাদের বাহন নেই, আজকে টোকিও নেই। টোকিওকে আমরা একটা পেট ক্রেশে রেখে যাচ্ছি, যেহেতু ওকে নিয়ে ট্রাভেল করাটা মুশকিল এভাবে। তো চলুন তাহলে সঙ্গে থাকুন আমাদের, দেখাচ্ছি আপনাদের, আর গোটা সিরিজটা দেখতে থাকুন। সেদিন আমরা বাড়ি থেকে সময় বেরোলেও ব্যাঙ্গালোরে বিখ্যাত ট্রাফিকের জন্য আমাদের ফ্লাইটটা প্রায় মিস হতে বসেছিল। আমাদের বেঙ্গালুরু থেকে মুম্বাইয়ের ফ্লাইট ছিল বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 2 থেকে। 7:10 ফ্লাইট ছিল, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত পৌঁছেছিলাম 6:35। তাই জন্য আমাদের আর কোনো সময়ই ছিল না হাতে। আমরা এখনও রাস্তায় ট্রাফিকেই রয়েছি, এয়ারপোর্ট পৌঁছায়নি, অনেকটা দেরি হয়ে গেছে। এখন বাজছে অলমোস্ট 6:10। আমাদের ফ্লাইট 7:20-তে, ডিপার্চার টাইম 7:20-তে। জানি না টাইমের মধ্যে পৌঁছাতে পারবো কি না, না পৌঁছালে ফ্লাইটটা আজকে গেল। আমাদের অন্য কোনো ব্যবস্থা করতে হবে। তাহলে আমাদের এখান থেকে মুম্বাইয়ের ফ্লাইট আছে, আমাদের নেক্সট ফ্লাইট মুম্বাই থেকে। তো দেখা যাক পৌঁছাতে পারি কি না। বাড়ি থেকে বেরিয়েছি আমরা 3:30, না 3:30 নাগাদ, 3:30, 7:20-তে ফ্লাইট। ভাবুন তাহলে ব্যাঙ্গালোরের ট্রাফিকটা। এখন বাজছে 6:30, প্রায় মানে 3 ঘন্টার বেশি হয়ে গেছে অলমোস্ট আমরা রাস্তাতে রয়েছি। এখনও এয়ারপোর্ট পৌঁছায়নি বাড়ি থেকে বেরিয়ে। দেখা যাক পারি কি না, দেখাচ্ছি আপনাদের কী সিচুয়েশানে থাকি। আমাদের এই সিকিউরিটি চেকিং জাস্ট কোনোরকমে আমরা কমপ্লিট করলাম। 7টার সময় বোর্ডিং গেট বন্ধ হয়ে যাবে, এখন 6:42 বেজে গেছে অলরেডি। আমরা এখন যাচ্ছি বোর্ডিং গেটের দিকে, আশা করছি পেয়ে যাব। প্রে করুন সবাই যাতে আমরা পেয়ে যাই ফ্লাইটটা আজকে। আমরা অলমোস্ট চলে এসেছি D10 গেটের সামনে। আমাদের এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এখান থেকে মুম্বাইয়ের। আশা করছি পেয়ে যাবো ফ্লাইটটায়। বোর্ডিং চলছে এখন, একদম লাস্ট মিনিট এসেছি আমরা। ফাইনালি আমরা এরো ব্রিজে দাঁড়িয়ে রয়েছি, আমরা বোর্ডিংটা হয়ে গেছে। ভেবেছিলাম যে হবে না, খুব তাড়াহুড়ো করে দৌড়াদৌড়ি করে করলাম। যাই হোক হয়ে গেছে, সেটাই ভালো, কপাল ভালো যে পেয়ে গেছি। জাস্ট 15 মিনিটের জন্যে মিস হয়নি ফ্লাইটটা আমাদের। আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে ফ্লাইটটা আমরা বোর্ড করে ফেলেছি। 10 মিনিট আগে, জাস্ট বোর্ডিং গেট বন্ধ হওয়ার 10 মিনিট আগে আমরা চাপলাম। তো এই মুহূর্তে ফ্লাইট পুশ ব্যাক করছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে। অ্যানাউন্সমেন্ট হয়ে গেলে এবার আস্তে আস্তে রানওয়ের দিকে এগোবে। মোটামুটি টাইমেই ছাড়বে মনে হচ্ছে। এখন বাজছে 7:20। 7:20-তে ডিপার্চার টাইম ছিল, কিন্তু অলরেডি এখনও 7:20 বেজে গেছে, কিন্তু এখনও বে থেকে জাস্ট বেরোলো। রানওয়ে অবধি যেতে সময় লাগবে। কটা নাগাদ ছাড়ে, আমাদের সময় আছে। পরের ফ্লাইট আমাদের 12:30টার সময়, অনেকটা টাইম আছে।
সামনেও হতে পারে, সেটা বোঝা যাবে। টাটা টেক ওভার করার পর এটা ফার্স্ট টাইম আমার এয়ার ইন্ডিয়াতে। এর আগে আমি এয়ার ইন্ডিয়াতে ফ্লাই করেছি, কিন্তু তখন অবধি টাটা টেক ওভার করে। তো এক্সপিরিয়েন্সটা কেমন অবশ্যই আপনাদের দেখাবো। এয়ার ইন্ডিয়াতে আগেও মিল দিত, সে লাঞ্চ হোক ডিনার হোক, যেই টাইম আপনি ট্রাভেল করছেন সেই টাইমের মিলই দিত। তো এখন মিলের কোয়ালিটিটা কীরকম হয়েছে সেটা একবার মিলে অবশ্যই আপনাদের দেখাচ্ছি। তবে ফ্লাইটের ক্লিনলিনেস, সিটগুলো মোটামুটি একই আছে, একটু জাস্ট রিব্র্যান্ডিং করেছে পুরো ফ্লাইটটা, এটাই একটা যে নতুন জিনিস। আর সেরকম নতুন আমার কিছু লাগছে না আপাতত, ক্লিনলিনেসটা বাদ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন অনেক বেশি। সিটগুলো আরও ওয়েল নিট অ্যান্ড ক্লিন। এবার খাবারটা দেখা যাক, খাবারটা দিলে আপনাদের দেখাচ্ছি। সার্ভিস অ্যাজ ইউজুয়াল যেরকম ছিল সেরকমই, টাইমের থেকে 10 মিনিট দেরিতে ছেড়েছে। এটা ব্যাঙ্গালোর এয়ারপোর্টের ট্রাফিকের জন্য, অবশ্যই এয়ার ট্রাফিকের জন্য। তো দেখা যাক। আমাদের এই খাবার দিয়ে গেল, নির্দির এত খিদে পেয়েছিল, ও বেচারা টানছে এয়ার হোস্টেসের ওখান থেকে খাবারটা। সে সকালে কখন বেরিয়েছে, 3:30টার সময়, 12:30টায় লাঞ্চ করেছে। দেখাচ্ছি আপনাদের খুলে খাবারটা। এরকম দুটো বক্স দিয়েছে, এটা একটা ভেজ, এটা নন ভেজ করেছে। রিদ্ধির জন্য দুটোই ভেজ নিয়েছি আমরা। এরকম দুটো বক্সে একটাতে রয়েছে একটা স্যান্ডউইচ, পাপরিকা চিজ স্যান্ডউইচ, তার সাথে একটা কুকিজ দিয়েছে, সস স্যান্ডউইচের সাথে খাবার, মিষ্টি দই, আর এখানে একটা মাফিন রয়েছে, আর এটা একটা নন ভেজ ক্রশিয়ান দিয়েছে, আর রিদ্ধিটা ভেজ। দেখা যাক খাবারটা কেমন। খারাপ না, ভালো। চিজ স্যান্ডউইচ যেমনি হয় আর কি। এটা এখনো খাইনি, ননভেজ আইটেম যেটা আছে, ননভেজ ক্রশিয়া আছে, ওটা খাবো। এটা নর্মাল চিজ স্যান্ডউইচ যেমনি হয়, ক্রশিয়ানটা খাচ্ছি। ওটা বেশ গরম, সুস্বাদু, বেশ ভালো খেতে ক্রশিয়ানটা। ক্রশিয়ানটা কেমন খেতে বলো না? ক্রশিয়ানটা বেশ ভালো খেতে, মোটামুটি অল্পের উপরে ভালোই হলো। স্ন্যাক্স ডিনার যাই বলেন, যদি ইচ্ছে আছে আমাদের মুম্বাই এয়ারপোর্টে লাউঞ্জে ডিনারটা করার, যদি টাইম থাকে আমাদের সিকিউরিটি চেকিং করার পরে। সবটাই ডিপেন্ড করছে টাইমের উপরে। এখানে ব্যাঙ্গালোরে যে অবস্থা হলো আমাদের সিকিউরিটি চেকিংয়ে, যেহেতু 15th আগস্ট সামনে, তো সব কিছু লাগেজ টাগেজ ঘুরিয়ে, আমাদের সবই কেবিন ব্যাগের ছিল, চেক ইন কিছু ছিল না, সব বার করে আলাদা করে ল্যাপটপ, ক্যামেরা, চার্জার যেগুলো বার করতেই হয়। তাছাড়া দুটো ছোটো ট্রলি ছিল, সেগুলো সব খুলিয়ে ভেতরে জিনিসপত্র, ওষুধপত্র সব বার করে চেক করে তারপরে ছাড়লো। এমনি লেট হয়ে গেছিলো, সো আমাদের আরও লেট হয়ে গেলো, তাই কারণে কিছু করার নেই, নিয়ম মানতে হবে। দেখা যাক মুম্বাই এয়ারপোর্টে কী অবস্থা হয়। সঙ্গে থাকুন আপনারা, দেখতে থাকুন, আমাদের দেখাচ্ছি। আমাদের ফ্লাইট এবার মুম্বাইতে ল্যান্ড করছে, একদম রাইট টাইমে ল্যান্ড করছে, 9:10 বাজে। এখন অবধি ওয়েদার তো পরিষ্কারই মনে হচ্ছে ভেতর থেকে। লেটে ছাড়লেও টাইমের মধ্যেই অলমোস্ট আমরা ল্যান্ড করে গেছি, 9:10ই টাইম ছিল। আমরা এই জাস্ট পৌঁছালাম মুম্বাই এয়ারপোর্টে। এয়ারব্রিজ ছিল না, বাসে করেই নিয়ে এলো। এখন আমাদের ডোমেস্টিক অ্যারাইভেলে এলাম, আমাদের ইন্টারন্যাশনালে ট্রান্সফার হতে হবে। আমাদের ব্যাগেজ বেল্ট 1-এ দেবে লাগেজটা, তো আমাদের প্রায়োরিটি ব্যাগেজ ছিল, তাড়াতাড়ি আসার কথা। দেখি অলরেডি লাগেজ কালেক্ট করতে স্টার্ট করে নিয়েছে লোকজন। আমরা এখন ব্যাগেজটা কালেক্ট করে ইন্টারন্যাশনাল ট্রান্সফারে যাব, ইন্টারন্যাশনাল টার্মিনালে। সেখান থেকে আমাদের 12:40-এ ফ্লাইট আছে রাতে, কিন্তু সিকিউরিটি চেকিংটাই একটা এখন বিভীষিকা আমাদের কাছে। দেখা যাক, লাগেজটা আগে নিই, লাগেজটার জন্য ওয়েট করছি।
ইন্টারন্যাশনাল ডিপার্চারে এলাম। আমাদের ভিয়েতনামের ফ্লাইট আছে ভিয়েতজেট এয়ারে, ক্যারিয়ারটার নাম। তো সেটাতেই আমরা এখন কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। এখন ব্যাগেজ ড্রপের জন্য এসেছি। আমাদের যদিও চেক ইন ব্যাগেজ নেই, দুটোই আমাদের যেটা আছে কেবিন ব্যাগেজ আর একটা পিঠের ব্যাগ আছে। আর সেটা ছাড়া আমাদের বোর্ডিং পাসটা নিতে হবে, সেটার জন্যই মেনলি আছে এখানে। তো বোর্ডিং পাসটা এখান থেকে কালেক্ট করে আমরা চলে যাবো সিকিউরিটি চেকিং। আমাদের বোর্ডিং পাস ইস্যু হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেল। লাগেজটা একটু বেশি হয়েছিল। আমাদের অ্যাকচুয়ালি 7 কেজি করে কেবিন ব্যাগেজ, 3 জনের 3টে। আর আমি একটা 2 কেজি এক্সট্রা পারচেস করেছিলাম, যে একটা ব্যাকপ্যাক থাকবে, ল্যাপটপটা থাকবে, সেই জন্যে। তো ওভারঅল 3টে মিলিয়ে 24 কেজি হয়েছে। তো আমাদের 21 + 2 23 কেজি হয়। তো ছেড়ে দিল, লাগলো না কিছু, এক্সট্রা টাকা চাইনি। যাই হোক, আমি ভাবছিলাম চাইবে। তো এখন আমরা যাচ্ছি গেট নাম্বার 76-এর দিকে। তো সিকিউরিটি চেকিংটা করবো আগে। সিকিউরিটি চেকিংয়ে আবার একটা বিভীষিকা ওয়েট করছে আমাদের জন্য, সব জামিয়ে পারলে জামা কাপড় খুলে চেকিং হচ্ছে। তো সেটা করতে হবে, করে নিই। সঙ্গে থাকুন আপনারা, দেখাচ্ছি আপনাদের। আমরা সিকিউরিটি চেকটা করি, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আর হাতে অলমোস্ট 2 ঘন্টা মতো সময় আছে আমাদের। আশা করছি হয়ে যাবে টাইমের মধ্যে। সঙ্গে থাকুন। সিকিউরিটি চেক আর কাস্টমস, ইমিগ্রেশন সব হয়ে গেল। ইমিগ্রেশনে অনেকক্ষণ সময় লাগলো, প্রায় 1 ঘন্টার মতন লেগে গেলো। প্রচুর লাইন ছিল, তার মধ্যে এসি বন্ধ, প্রচণ্ড ঘেমে নেই, অবস্থা খারাপ। রিদ্ধি দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে। তো আমাদের আর লাউঞ্চে যাওয়ার টাইম বেশি নেই। তো আপাতত রিদ্ধিকে কিছু খাওয়াতে হবে, একটা দেখি কিছু খাইয়ে দিই। আমাদের 12:40-এ ফ্লাইট, ডিপার্চার টাইম, বোর্ডিং টাইম 11:40, 11:10 অলরেডি বেজে গেছে। দেখা যাক কিছু খাওয়া যায় কিনা। আমরা আপাতত ডিউটি ফ্রি এরিয়াতে রয়েছি। আমরা লাউঞ্জে ডিনার করলাম, কোনোরকমে নাকে মুখে গুজে খেলাম। 20-25 মিনিটের মতো সময় ছিল হাতে। তো এখন আমরা যাচ্ছি আমাদের ডিপার্চার গেটের দিকে। আমাদের দিয়েছে 73 গেট নাম্বার, ফার্স্টে ছিল 76, সেটা পরে অ্যানাউন্সমেন্ট করলো যে চেঞ্জ করে 73 হয়েছে। রিদ্ধিকেও খাইয়ে দেওয়া হয়েছে, রিদ্ধি ভাত খেয়ে নিয়েছে, ওর মন খুশ, পেট খুশ, এই যে। আর আমরা অল্প করে খেলাম, বেশি খাইনি, যেহেতু ওভারনাইট জার্নি, কাল সকালে পৌঁছাবো আমরা। তো আমাদের এই গোটা ট্রিপটা কোনো ট্যুর এজেন্সির সাথে যাচ্ছি না, নিজেরা প্ল্যান করেছি, সব নিজেরা বুক করেছি। তো কিভাবে করেছি, কিভাবে ভিসা অ্যাপ্লাই করেছি, কিভাবে ফ্লাইট বুকিং করেছি মিনিমাল রেটে, কিভাবে আমরা সস্তার হোটেল বুক করেছি, কিন্তু ভালো হোটেল, কোয়ালিটি হোটেল, এয়ারবিএনবি বুক করেছি, সবই আপনাদের দেখাবো। এটার জন্য আমি একটা আলাদা স্পেশাল ভিডিও করব নতুন করে, সেটাই সিরিজের বাইরে থাকবে, যেটাতে ডিটেলে সব ইনফরমেশন থাকবে, যাতে আপনারাও পরবর্তীকালে আপনাদের প্ল্যান করতে পারেন একটা ট্রিপ। যতটা সাহায্য পারবো করব আমি, আমার তরফে যতটা ইনফরমেশান দেওয়ার আমি চেষ্টা করব দেওয়ার। তো আপাতত আমরা যাচ্ছি ডিপার্চার গেটের দিকে, ফ্লাইটটা বোর্ড করি। আমরা চলে এসেছি 72 to 76, এদিকেই দেখাচ্ছে। আমরা ফ্লাইটটা বোর্ড করি, দেখাচ্ছি আপনাদের তারপরে। আমাদের ফাইনালি বোর্ডিং হয়ে গেছে ফ্লাইটে। তো এখন বাজছে 12:15, 12:40 টাইম, ডিপার্চারের টাইম 12:40। রিদ্ধি অলমোস্ট ঘুমিয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, আসলে ওর পারছে না, অনেকটা হেঁটেওছে। তো আমাদের ফ্লাইট ছাড়বে আর মিনিট 15-20-এর মধ্যে ছাড়বে। ওর অলমোস্ট বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, এবার পুশব্যাক করবে ফ্লাইট। তো ফাইনালি আমরা যাচ্ছি ভিয়েতনাম। আপনারা সঙ্গে থাকুন আমাদের, আর অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রোমিং বংকে ভুলবেন না একদমই। পুরো সিরিজটা আপনারা ফলো করতে থাকুন, পুরো সিরিজটায় অনেক কিছু ডিটেলস আমি দেবো। আমরা টোটাল 3টে ক্যারিয়ারে ওখানে ট্রাভেল করব, ভিয়েতনামের এয়ারলাইন্সের। ট্রেনে ট্রাভেল করব, চেষ্টা করব মেট্রোটা নতুন উদ্বোধন হয়েছে সেটাও কভার করার, যতটা পারি আপনাদের ততটা পারবো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে। আমরা আজকে যে ফ্লাইটটায় যাচ্ছি, এই ক্যারিয়ারটার নাম হচ্ছে ভিয়েতজেট এয়ার। এটা ওখানকার ইকোনমিক এয়ারলাইন, একটা ইন্টারন্যাশনাল আর ওদের ডোমেস্টিক দুটোই চলে ওখানে ভিয়েতনামের মধ্যে। তো আমরা এটাই যাচ্ছি মুম্বাই থেকে। এটা ব্যাঙ্গালোর থেকে চলে না, ইন্ডিয়ার 5টা সিটি থেকে চলে। একটা হচ্ছে কোচি, মুম্বাই আর দিল্লি,
আর দুটো সিটি থেকে চলে, আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না। 5টা ইন্ডিয়ার 5টা মেট্রো সিটি থেকে চলে, তো সেটাতেই আমরা যাচ্ছি ভিআর জেটে। তো এটা মোটামুটি আমাদের যেই এয়ারবাস হয় A320 ইন্ডিগো বা যার থাকে সেরকমই একই সাইজের, যেরকম আমরা ইন্ডিগো কিছু ফ্লাইট আমাদের ইন্টারন্যাশনাল যায় সেরকম একটা ফ্লাইটে যাচ্ছি। আর এটা খুবই ইকোনমিক। আমি টিকিটের কস্ট ডিটেলস কত পড়েছে, কীভাবে বুক করেছি, কোন ওয়েবসাইট থেকে করেছি, সব ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর এমনি তো বললাম আমি একটা ডিটেল ভিডিও বানাবোই পুরো আইটিনারিটা দিয়ে, আর পুরো প্রসেস, ভিসা প্রসেস থেকে শুরু করে কীভাবে আপনি বুক করবেন, ভিসার কতদিন সময় লাগে, কত খরচা, ফ্লাইটের কত খরচা, সব কটা জিনিসই আমি আপনাদের ডিটেলে একটা নতুন ভিডিও করে বলে দেবো। কিন্তু আগে সিরিজটা পুরোটা ফলো করুন, পুরো সিরিজটা দেখুন, আমাদের জানান কেমন লাগছে পুরো সিরিজটা। তারপরে অবশ্যই আমি সব ডিটেলস আপনাদের একটা ফাইনাল ভিডিওতে দিয়ে দেবো পুরো সিরিজটার পরে। আর আপনারা অবশ্যই একটু লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো। প্রত্যেকটা ভিডিও আপনারা একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও ভালো হয়, ভুল ত্রুটিগুলো বুঝতে পারি, কোথায় কী ইমপ্রুভমেন্টের জায়গা আছে সেগুলো বুঝতে পারি। সেগুলো অবশ্যই আমাকে জানাবেন কিন্তু। এখন ভারতীয় সময় বাজছে 5:30, আর বাইরেটা জাস্ট দেখুন একবার। আমাদের ফ্লাইটটা কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে, 5টায় টাইম, রাইট টাইম 5টায়, মানে ভারতীয় সময় 5টা। তো আমরা কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করছি, ল্যান্ড করে তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভিয়েতনাম। ফাইনালি আমরা ল্যান্ড করে গেছি হানয়েতে। এখন লোকাল টাইম হচ্ছে 7টার মতন, 7টা পুরো বাজেনি, 6:50, আমাদের 5:10 ভারতীয় সময়। 1.5 ঘন্টা ডিফারেন্স আছে আমাদের সাথে ভিয়েতনামের টাইমে। তো একদমই রাইট টাইমে এসছে, বিফোর টাইম বলবো আমি, পৌঁছে দিয়েছি আমাদের ল্যান্ডিং টাইম ছিল, দেখাচ্ছিল প্রথমে যে ভিয়েতনাম লোকাল টাইমে 7:10 মতন। তো আমরা 7:05 নেমে গেছি। এই হচ্ছে হানয় এয়ারপোর্ট। ওয়েলকাম টু ভিয়েতনাম। আমরা এই মুহূর্তে এখন হানয় নই বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অ্যারাইভেলে। এই জাস্ট বাস থেকে নামলাম, এখন যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। একদম ফাঁকা অ্যারাইভেলটা এখন, সকালের দিকে বোধহয় বেশি ফ্লাইট এখানে আসে না, আর নয়তো অনেকটা বড় আমাদের মনে হচ্ছে, তাই জন্য ফাঁকা। তাহলে দেখি ইমিগ্রেশনে কতক্ষণ সময় লাগে। আমাদের ই ভিসা করানো আছে, আমরা জাস্ট স্ট্যাম্পিংটা করবো এখানে, তো সেটা ইমিগ্রেশনে গেলে বোঝা যাবে যে কতক্ষণ সময় লাগছে। জানাচ্ছি আপনাদের কতক্ষণ লাগছে সময়।
তারপর আমাদের এখান থেকে সিম তুলতে হবে, লোকাল সিম নিতে হবে, কারেন্সি এক্সচেঞ্জ করতে হবে, আমাদের এখান থেকে ক্যাব বুক করব আমরা। তারপরে তো অনেকগুলো প্রসেস আছে, একটু সময় লাগবে। আমাদের ইমিগ্রেশন হয়ে গেল, কিছুই বিশেষ জিজ্ঞেস করলো না, কাউকেই জিজ্ঞেস করেনি, আমাকে মৌমিতাকে কাউকেই না। জাস্ট পাসপোর্টটা দেখলো আর ভিসাটা চেক করলো, স্ট্যাম্প করে দিল, কোনো কথাই বলেনি আমাদের সাথে। আর মিনিট 5 লাগলো টাইম, লাইন ছিল একটু, লাইনটাতে যেটুকু টাইম লেগেছে, কিন্তু প্রসেসটা মিনিট 5 মতন লাগলো। 3 জনের মুখ দেখলো, ছবি তুললো, পাসপোর্টগুলো স্ক্যান করলো, স্ট্যাম্প করে দিল ভিসাতে। এই প্রসেস খুব সিম্পল, একদমই হ্যাসেল ফ্রি। তো আমরা এখন বেরিয়ে এসেছি ইমিগ্রেশন থেকে। এবার আমরা ফরেন এক্সচেঞ্জটা যাবো, কারেন্সিটা এক্সচেঞ্জ করতে হবে। কারেন্সিটা এক্সচেঞ্জ করে আমরা ডলার নিয়ে এসেছি। আমি কয়েক জায়গাতে রিসার্চ করে দেখলাম যে ডলারেই বেশি কনভার্সন রেট পাওয়া যায়, এখানে রেটটা একটু ভালো পাওয়া যায়, তো সেই জন্য ডলার নিয়ে এসেছি আমি। আর বাকিটা আমার ওই ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড আছে, সেটা দিয়েই ট্রানজ্যাকশন করবো, ফরেক্স কার্ড। তো সেটাতে মার্কআপ কিছু নেই, জেনারেলি 3% মার্কআপ লাগে, তো আমার সেটাতে মার্কআপ কোনো চার্জেস নেই। তো আপাতত এই প্ল্যান। এখান থেকে আমরা যাব হচ্ছে হানয়, এটা হানয় এয়ারপোর্ট। আমরা ওল্ড কোয়ার্টার্সের ওখানে একটা এয়ারবিএনবি বুক করেছি, হোমস্টে, তো সেটাতেই যাব। কিন্তু প্রবলেম হচ্ছে ওটার চেক ইন টাইম দুপুর 3টে, আর এখন বাজে হচ্ছে 7:30, অলমোস্ট 8টা। তো আমরা এখনও ফরেন এক্সচেঞ্জে যাব, কারেন্সি এক্সচেঞ্জ করব। আর গাড়ি যেটা করতে হবে হচ্ছে একটা সিম নিতে হবে, এখানে লোকাল সিম, বাড়িতে খবর দিতে হবে একটা, তো সেটা ওয়াইফাই থেকে কানেক্ট করে খবর আপাতত দিয়ে দিচ্ছি, কিন্তু লোকাল সিম একটা নিতে হবে, তো সেটা একটু সময় লাগবে। দেখি আপাতত যে এখানে কী কী সিম অ্যাভেলেবেল আছে আর অফার্স কী কী রয়েছে। তো আমরা 10 দিন থাকবো ভিয়েতনামে টোটাল, তো সেরকম বেসিস করে আমাদের নিতে হবে, যাতে আমরা ডেটা আর কলিং দুটোই থাকে। তো যাই, সিমটা নিই আর কারেন্সি এক্সচেঞ্জটাও করছি, দেখাচ্ছি আপনাদের, সঙ্গে থাকুন। তো আমরা দুটো সিম নিলাম দুজনের জন্য, একটা নিলেও হতো, কিন্তু যেহেতু দুজন এসছি আর ও তো রীতির তো লাগবে না, আর হয়তো কোথাও ঘুরতে গেলাম তখন দুজনে আলাদা আলাদা দাঁড়ালাম কোথাও লাইনে, তো তখন লাগতে পারে কমিউনিকেট করতে হলে, দুজনে হয়তো আলাদা দুটো বাসে গেছি বা আলাদা গাড়িতে গেছি, তখন লাগে। তো আমরা যে সিমগুলো নিয়েছি এগুলো ট্যুরিস্ট সিম এখানে, তো আলাদা করে এখানে কলিংয়ের ফেসিলিটি নেই সিমগুলোতে। আপনি ওয়াইফাই কলিং করতে পারেন বা এই ভয়েস ওভার LTE যেটা বলে আর কি, ইন্টারনেটের থ্রু দিয়ে হোয়াটসঅ্যাপে কল করতে পারেন, তো সেই দুটো ফ্যাসিলিটিই আছে। আর 25 GB করে ডেটা দিল পার সিমে। আমাদের $8.5 করে পড়েছিল, বলেছিল ফার্স্টে এখানে রেট সিমে, তো বললো কটা সিম নেবেন, আমি বললাম দুটো নেবো। আর কত দিনের জন্য, বললো 10 দিন। তো 10 দিন বলাতে আর দুটো সিম যেহেতু নিলাম, আমাদের সেটা $8.5 থেকে $7 করে নিল, $7 ইচ। এক একটা সিম আমাদের $7 করে, $714 পড়লো। ওই অ্যারাউন্ড ধরুন 80 দিয়ে গুণ করে নিন, মোটামুটি ওই 560 থেকে 570 টাকার মতন পড়েছে এক একটা সিম। তো দুটো সিম আমাদের দুজনের পড়লো 560 করে। আর আমরা এই জাস্ট একটু মানে ব্রেকফাস্ট করবো ভাবলাম, কিন্তু ব্রেকফাস্টের জন্য এখানে অপশানস খুব একটা ভালো লাগলো না, আর রেটটাও একটু বেশি। তো আমরা ভাবছি যে আমরা এখানে হোমস্টে নিয়েছি ওল্ড কোয়ার্টার্সে হানয়তে, তো ওখানে প্রচুর ফুড জয়েন্ট আছে, লোকাল ফুড জয়েন্ট আর খুব ফেমাস সেগুলো, ওখানে গিয়েই করব। এখান থেকে 1 ঘন্টার মতন ডিস্টেন্স। তো আমরা আপাতত কফি নিলাম এখানে, একটা কফি কাউন্টার থেকে দুটো কফি নিলাম। রিদ্ধিকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, ওর খাওয়ার সঙ্গে সঙ্গেই থাকে আমাদের সব সময়, তো ওর খাওয়া হয়ে গেছে। আমরা দুটো কফি নিলাম। কফি কত করে পড়লো আমাদের দুটো? 1,67,000 ভিয়েতনামিজ ডং, মানে 1000 আর কি। এখানে মোটামুটি আমি যা যা রেট বলবো, 1 টাকার সমান, আমাদের 1 টাকার সমান ভিয়েতনামিজ 300 টাকা প্রায়। তো আপনি সেটা কনভার্ট করে নেবেন, মানে মোটামুটি আমি দেবো, রেটটা দিয়ে দেবো, টোটাল কস্ট একটা এস্টিমেট আমি লাস্টে সব কটারই দিয়ে দেবো। আমি মোটামুটি এখানে যে রেটগুলো বলছি, যে দামগুলো বলবো এই আগামী 10 দিনে, সেগুলো ওই 300 দিয়ে মোটামুটি আপনি গুণ করে নেবেন আর কি, মানে ভাগ ডিভাইড করে নেবেন আর কি আমাদের কারেন্সিতে। ধরুন আমি এখান থেকে 300টা এখন কত নিলাম, আমাদের 1,86,000, 1,86,000 পড়েছে দুটো কফি। তো আমাদের 620 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে, প্রায় 620 টাকার মতন পড়েছে। তো এই হচ্ছে কথা। তো আপাতত আমাদের এখানকার কাজ ডান, আমাদের সব হয়ে গেছে, ইমিগ্রেশন হয়ে গেছে, লাগেজ নিয়ে নিয়েছি, সিম নিয়ে নিয়েছি, আর কফিও খেয়ে নিলাম, কারেন্সি এক্সচেঞ্জও হয়ে গেছে। তো আমরা এবার যাব আমাদের হোমস্টের দিকে, দেখাচ্ছি আপনাদের, সঙ্গে থাকুন আমাদের। প্রচণ্ড গরম, আর তার সাথে হিউমিডিটি, মোটামুটি 36-37 ডিগ্রি টেম্পারেচার হবে না? 36-37 ডিগ্রি।
তো আমরা এখান থেকে ক্যাব বুক করলাম। এখানে আমাদের ওখানে ওলা উবারের মতো একটা গ্র্যাব বলে অ্যাপ আছে, এটা গোটা সাউথ ইস্ট এশিয়াতেই চলে। তো সেই গ্র্যাব অ্যাপে আমরা আমাদের ক্যাব বুক করেছি। আমাদের পিলার নাম্বার 11-এর সামনে যেতে হবে। আমরা ক্যাবটা বোর্ড করব এবার। আমাদের ক্যাব চলে এসছে। আমি সামনে বসছি। হ্যাঁ, ও ভুলেই গেছে, আমাদের মাথা থেকে বেরিয়ে গেছে। এদের তো রাইট হ্যান্ড সাইড ড্রাইভিং, তো স্টিয়ারিং লেফট সাইডে। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. গাড়িতে এসি চলছে বলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে বেশ ভালো হিউমিডিটি। এয়ারপোর্ট থেকে বেরিয়ে সেটা টের পেয়েছি। এখন কারেন্ট টেম্পারেচার দেখাচ্ছে 32 ডিগ্রি, আর ফিলস লাইক অলমোস্ট 43, যেটা হচ্ছে হিউমিডিটির জন্য। গরম জানা আছে তার থেকে অনেক বেশি হিউমিডিটি। আর এগুলো অ্যাকচুয়ালি ট্রপিক্যাল কান্ট্রি, তো হিউমিডিটি একটু বেশি হবেই, কিছু করার নেই। আপাতত যাচ্ছি আমরা হোমস্টের দিকে। আমাদের হোমস্টে বুক করা আছে। আমাদের ওনারকে ফোন করেছিলাম, তো উনি অ্যাড্রেসটা দিয়ে দিয়েছেন। এই অ্যাড্রেসটাই গ্র্যাবে দিয়েছি আমরা অ্যাপে। তো পৌঁছে তারপর আপনাদের দেখাচ্ছি হোমস্টেটা। আমাদের চেক ইন টাইম অ্যাকচুয়ালি 2টোর সময়, তো আমি রিকোয়েস্ট করলাম যেহেতু বাচ্চা আছে আর একটু তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি, যদি আর্লি চেক ইন করা যায়। তো উনি বললেন ঠিক আছে, ফাইন, আপনারা আর্লি চেক ইন করতে পারেন, আপনারা আসুন, তারপর কথা হচ্ছে। আমরা যাচ্ছি এখন সেখানে। এখান থেকে 45 মিনিটস দেখাচ্ছে, এই 1 ঘন্টার মতন সময় লাগবে যদি ট্রাফিক থাকে শহরের ভেতরে। আর হানয় তো ক্যাপিটাল ভিয়েতনামের, সবাই জানেন আপনারা, তো ক্যাপিটাল সিটিতে একটু ট্রাফিক হবেই। তারপর আজকে উইকডে, তো উইকডে তো ট্রাফিক হবেই, কিছু করার নেই। দেখা যাক কতক্ষণ সময় লাগে। নর্মালি 40 to 45 মিনিটস লাগার কথা আমি যেরকম দেখেছিলাম। তো এবার আমাদের কতক্ষণ লাগে সেটাই দেখার, সঙ্গে থাকুন। রিদ্ধিও চেপে গেছে ক্যাবে, মায়ের কোলে বসে আছে। রিদ্ধি রিদ্ধি খুব আনন্দ হয়েছে। এয়ারপোর্টে নেমে থেকে গান গাইছে। ওর এখানে একটা বউ পছন্দ হয়েছে, কিন্তু বউটার বয়স একটু বেশি, তাই জন্য বউটা পাত্তা দিচ্ছিল, কিন্তু চলে গেলো তারপর মায়ের সাথে। দেখা যাক, এখন অনেক দিন রয়েছে, আরও অনেককে হয়তো পছন্দ হবে, ওরও পছন্দ হবে, ওকেও কারোর পছন্দ হবে। দেখা যাক, সব আপনারা দেখতে পাবেন। সঙ্গে থাকুন আমাদের, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন রোমিং বংকে। আমরা লোকেশন যেটা দিয়েছিল আমাদের হোমস্টের ওনার, আমরা সেখানে পৌঁছে গেছি। তো উনি বললেন আসছেন, আমাদের ক্যাব ড্রপ করে দিল, অনেকটা ভেতর অবধি ড্রপ করে দিয়েছে। পুরো বাজার, সবজি বাজার, মাছ বাজার সব বসছে এখানে। তো আমরা আপাতত ওয়েট করছি আমাদের হোমস্টে ওনার এলে ওনার সাথে যাব আমরা। আমাদের ওনার এসছেন হোমস্টে আমাদের পিক আপ করতে, আমরা যাচ্ছি ওনার সাথে। দেখতে পাচ্ছেন এটা পুরো বাজার, যেরকম আমাদের মফস্বলের বাজার হয়ে থাকে। সবজি, মাছ, মাংস সবই পাওয়া যাচ্ছে। তার সাথে এমনি গ্রসারির জিনিস, স্টেশনারি জিনিস সব রয়েছে। আমরা যাচ্ছি ওনার সাথে। এখন কত দূর যেতে হবে জানি না, খুব বেশি দূর হবে না আশা করি, কারণ কি উনি কিছুক্ষণের মধ্যেই চলে এলেন। এই তো এইটা।
আমাদের যদিও চেক ইন ছিল 2টোর সময়, কিন্তু আমাদের ওনারকে বলাতে উনি খুব তাড়াতাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছেন। এখন 10:30 বাজছে, উনি আমাদের চেক ইনটা অ্যারেঞ্জ করে দিয়েছেন। বললো 10 মিনিট বসুন, রুমটা ক্লিনিং হচ্ছে, ক্লিনিংটা হয়ে গেলে আপনারা চলে যাবেন। মানে ঠিক আছে, 10 মিনিট তো বসতেই পারি, 4 ঘন্টা বসতে হতো, তার জায়গায় 10 মিনিট ঠিকই আছে। এটা এন্ট্রেন্সটা আমি আপনাদের দেখাচ্ছি একটু পরে। এই এন্ট্রেন্স থেকে ঢুকে ওনাদের নিজস্ব চটি আছে এখানে, বাইরের চটি ওনারা অ্যালাউ করেন না, তো আমাদের জুতোগুলো এখানে খুলে রাখতে হয়েছে। আর ওনাদের স্লিপার্স দিয়েছে, এই যে স্লিপার্স পরে আছি আমি, তো সবাইকে স্লিপার্স দিয়েছে। এই স্লিপার্স পরেই এখানে থাকতে হবে ভেতরে। আমি পুরো প্রপার্টিটা দেখাচ্ছি আপনাদের ঘুরে। আগে রুমে যাই, ফ্রেশ হয়ে, চেক ইনটা হয়ে গেছে আমাদের, আর রুমে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হই, স্নান করি, তারপর আপনাদের পুরো প্রপার্টিটা ঘুরে দেখাচ্ছি। আপনাদের রুম ট্যুরটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে নিচ থেকে ওটা স্টেয়ার কেস, আমাদের 4th ফ্লোরের রুম। আমরা আপাতত লিফটে করে উঠলাম, এটা স্টেয়ার কেস 1st ফ্লোর থেকে 4th ফ্লোর আসার। এর উপরে টেরেস আছে, তো টেরেসটা আমাদের কমপ্লিমেন্টারি অ্যাক্সেস, ওটার জন্য কিছু লাগবে না। এটা ক্যাফে টাইপের আছে টেরেসের মধ্যে, টেবিল চেয়ার পাতা, আপনি ওখানে বসে ভিউ এনজয় করতে পারেন, স্ট্রিটের গল্প করতে পারেন, সময় কাটাতে পারেন। সন্ধ্যাবেলা একটা ইচ্ছা আছে যাওয়ার। এটা হচ্ছে লিফট, এই লিফটে করে আমরা এলাম। এই লিফট দিয়ে উঠেই হচ্ছে এটা আমাদের রুম নাম্বার 402। রুম টুরটা দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে রুম, খুব বড় না, তবে খুব নিট অ্যান্ড ক্লিন। এরকম একটা কিং সাইজ বেড দিয়েছে, এখানে অলরেডি একজন টায়ার্ড ভদ্রলোক শুয়ে পড়েছেন। এসি রয়েছে, এখানে একটা ছোট মিনি ফ্রিজ, 2টো বেড সাইড টেবিল দুদিকে, আর এখানে 2টো চেয়ার দিয়েছে ছোট, একটা টেবিল, আর এখানে একটা 52 ইঞ্চের টিভি, তার সাথে এটা অ্যাটাচ বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই। বাথরুমটা রুমের তুলনায় বেশ বড় না, রুমটা যেরকম সাইজ সেই তুলনায় বাথরুমটা বেশ বড়। এটা একটা মিরর, একটা ওয়াশ বেসিন দিয়েছে, টাওয়েলস রয়েছে, টয়লেট্রিজ দেওয়া আছে, যেরকম থেকে থাকে সব জায়গাতেই সেরকমই। এখানে একটা ওয়েস্টার্ন কমোড, এখানে একটা শাওয়ার এরিয়াতে বেশ সুন্দর একটা লাইট লাগানো, হিটার রয়েছে। তা আমাদের বলে দিয়ে গেল গিজারের জন্য একটা সুইচ আছে এখানে, এই সুইচটা দিয়ে দিতে তাহলেই গরম জল পড়বে। যদিও আমার মনে হয় না যা গরম এখানে আমাদের গরম জল লাগবে বলে, একটু স্নান করতে পারলে এখন বাঁচি। এখানে একটা লাইট দিয়েছে, এটা অন অফ করা যায় এরকম মিররের, এটা আপনি ইউজ করতে পারেন যখন লাইট জ্বলবে না বাথরুমে তখনকার জন্যে। এটার ব্রাইটনেস অ্যাডজাস্ট করা যায়। এই মোটের মধ্যে রুম ট্যুর। আপাতত এসেই এসিটা চালিয়েছি, প্রচণ্ড গরম, একটু রুমটা ঠান্ডা হোক। এর উপরেই যেহেতু টেরেস, রুমটা একটু কম্পারেটিভলি গরমই লাগছে, তো এসিটা চললে একটু ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে। ঠিক আছে, তাহলে আজকের এপিসোডটা এখানেই শেষ করছি, ভিয়েতনাম সিরিজের প্রথম পর্ব। এবার আমরা আস্তে আস্তে একটা করে এপিসোড দিতে থাকবো, আপনারা আমাদের ফলো করে থাকুন আর দেখতে থাকুন। প্রত্যেকটা এপিসোডে নতুন নতুন গল্প থাকবে, নতুন জায়গা থাকবে, নতুন এক্সপিরিয়েন্সেস থাকবে, আর অবশ্যই অনেক ইনফরমেশন থাকবে যেগুলো আপনাদের হেল্প হবে আপনারা যখন ট্রিপ প্ল্যান করবেন। আর আমি জানি আপনারা ট্রিপ প্ল্যান করবেনও, আমি সব ইনফরমেশান দিয়ে দেওয়ার চেষ্টা করব, যতটা পারবো আমার পক্ষে যতটা সম্ভব হবে সব রকম ইনফরমেশানই আমি দিয়ে দেবো। তো সেটা আপনারা ফলো করুন আর দেখতে থাকুন, তাহলে ইনফরমেশানগুলো আপনারা পেতে থাকবেন। এখনকার মতো তাহলে বাই করে দাও। সবাই খুব টায়ার্ড, আমরা কালকে 3:30টার সময় বেরিয়েছি, বিশেষ করে ঋদ্ধি আর পারছে না, ও তাও ফ্লাইটে ঘুমিয়েছে, 4-5 ঘন্টার মতন ঘুমিয়েছে, আমরা তাও ঘুমাতে পারিনি খুব একটা। এখন ফ্রেশ হয়ে একটু শোবো, তারপরে বেরোবো এক্সপ্লোর করতে জায়গাটা। আপনারা এই এপিসোডটা ভালো করে দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। সাবস্ক্রাইবটা আপনারা কেউ করছেন না, অনেকে দেখছেন, আমি দেখতে পেলাম সেটা অ্যানালিটিক্সে, কিন্তু আপনারা সাবস্ক্রাইবটা খুব কম লোক করছেন। প্লিজ একটু সাবস্ক্রাইব করুন, তাহলে আমাদেরও একটু আত্মবিশ্বাসটা বাড়ে, আর ভুল ত্রুটি যেগুলো হচ্ছে সেগুলো কমেন্টে জানান, তাহলে আমরা সেগুলো শুধরাতে পারি। আর অবশ্যই সঙ্গে থাকুন আমাদের। থ্যাংক ইউ। I can't believe it's true. I'm just as surprised